কুত্তি, ছেলে দেখলে তোর গায়ের উপর পড়তে ইচ্ছা করে না? তোর অভ্যাসটাই এমন। একদম আমাকে দোষারোপ করবি না। আমি কি তোর মতো নাকি? এই কুত্তি, আমার মতো মানে কি? হ্যাঁ, তুই কেমন আমি সেটা জানি না মনে করেছিস? তোর কাজই হচ্ছে মেয়েদের গায়ের উপর ঢলে পড়া আর যাকে তাকে জড়িয়ে ধরা, আর সেই দোষ তুই আমাকে দিচ্ছিস। একদম আমাকে উল্টাপাল্টা কথা বলবি না। তুই এসব কাজ করতে পারিস আর আমি বললেই দোষ, তাই না? আমি যা ইচ্ছা করব তাতে তোর কি? হ্যাঁ, তুই আমাকে বলার কে? আফসোসটা তো সেখানেই, রিলেশন থাকাকালীন সময়ে বোঝাতে পারিনি আমি তোর কে। আর এখন তো আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাহলে তোকে কি করে বোঝাবো কুত্তি? একদম আমাকে এসব উল্টাপাল্টা নামে ডাকবি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি করবি রে তুই, কি করবি? আমি চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি। তুই কি করবি? হ্যাঁ, একদম আমার কাছে আসবি না আর আমাকে উল্টোপাল্টা কিছু করবি না। কথাতেই বুঝে গেলে যে কি করব, তাহলে বুঝতে পারো তো আমি কি করতে পারি আর না পারি। তোর স্বভাব সম্পর্কে আমার জানা আছে, একদম আমার কাছে আসবি না। আমি খুব ভালো করেই তোকে জানি, তোর কাজই হচ্ছে মেয়েদের গায়ের উপর পড়ে তাদের বাজেভাবে স্পর্শ করা। তাই জান, আজকে তো তোমাকে সেই লেভেলের কিউট আর হট লাগছে। একদম এসব উল্টাপাল্টা কথা বলবি না। তোকে কি বাসা থেকে এসব শেখায় নাকি? তুমি এসব পোশাক পরলে দোষ নেই, কিন্তু আমি বললে দোষ, তাই না? আমাকে না হয় বাসা থেকে এসব কথা বলতে শিখিয়ে দেয়, কিন্তু তোমার আব্বু আম্মু কি তোমাকে বলে দেয় এসব নোংরা পোশাক আর অশালীন পোশাক পরতে, যার জন্য শরীরের বিশেষ অংশগুলো পর্যন্ত বোঝা যায়? আর রাস্তা শিয়াল কুকুরগুলো তোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আসলে আসলে তোর মধ্যে কোনো কমন সেন্স নেই। যদি থাকতো তাহলে এরকমটা করতি না। রিলেশনের মাঝে অনেকবার বুঝিয়েছি যে এসব করিস না, তারপরও এখনো করছিস। আসলে আমারই ভুল ছিল তোকে বলাটা। তোকে বলা আর দেয়ালকে বলা সমান কথা। তোর যা ইচ্ছা কর, তারপর যখন ছেলেরা তোর গায়ে হাত দিবে তখন বুঝে নিস সেটা কতটা অসম্মানের হয়। একদম আমাকে উল্টাপাল্টা কথা বলবি না। আমি যা ইচ্ছা তাই করবো, তাতে তোর কি রে? সেটাই, আমার কি? আমি তো আর এখন তোর কেউ নই যে আমার কিছু হবে। তবে একটা কথা কি জানিস তো, তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু বুঝিসনি। আমি 100 বার এসব পড়বো, তাতে তোর কি রে? তুই কে বলার কুত্তা? তুই আমার লাইফটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিস, এখন আবার ব্রেকআপের পরে আমার উপর নজরদারি করছিস। মিমের এরকম কথায় ঈশানের বেশ খারাপ লাগলো। রাগে ওর মাথায় আগুন চলে উঠল, কারণ এতবার বলার পরেও মিম ওর কথা শুনবে না। ঈশান রাগটাকে কন্ট্রোল করতে পারল না, মিমকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিল। তারপর ওর মুখের একপাশে হাত দিয়ে খুব শক্ত করে ধরে বলতে লাগলো, আসলে তোর মধ্যে কমন সেন্স বলতে কিছু নেই। তোকে এসব কথা কি জন্য বলি জানিস? জানিস না আর তুই বুঝতে পারবি না, কারণ রিলেশনের মাঝেও তুই বোঝার চেষ্টা করিসনি। তাহলে এখন বুঝবি কি করে? আর এখন বুঝে কোনো লাভ হবে না। শোন, আজকের পর যদি দেখি এসব উল্টাপাল্টা পোশাক পরেছিস না, তাহলে এমন কাজ করব যে মানুষের সামনে মুখ দেখাতে পারবি না। ঈশান কথাটা বলেই সেখান থেকে চলে গেল। তখন ঈশানের কয়েকটা বন্ধু আর একটা বান্ধবী ওর সামনে আসলো। মিম ঈশানের শেষ কথাগুলো শুনে মাথা নিচু করে আছে। তখন ঈশানের বান্ধবী তৃষা বলল, আপু, তুমি এটা কি করে করলে বলো তো? ঈশানকে বারবার এভাবে কষ্ট দিচ্ছ কেন? মাঝেই তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু জানো, ঈশান এখনো মাঝে মধ্যে বলে ও তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। তোমাকে বোঝাতে পারেনি কতটা ভালোবাসে। তুমি হয়তো ওকে মন থেকে ভালোবাসতে পারোনি, কিন্তু ও তোমাকে এখনো না অনেক বেশি ভালোবাসে। কি বলছো তুমি এসব? আপু, অনেক বেশি ভালোবাসি তোমাকে। ঈশান আর তাছাড়া তোমার ওপর এজন্য নজর রাখে যেন কোনো ছেলে তোমার দিকে বাজে নজরে তাকাতে না পারে। আর আজকে তোমাকে এসব কথা বলার কারণ কি জানো? কারণ তোমার অভ্যাসটা একটু অন্যরকম, সেটা হচ্ছে ছেলেদের সাথে কথা বলা। তোমার এই কথাটা খারাপ লাগলেও আমার বলতেই হচ্ছে, কারণ ছেলেরা তোমার দিকে কিভাবে তাকায় তুমি সেটা হয়তো খেয়াল করো না। আর আজকে রাস্তার পাশের ওই ছেলেগুলো বাজে নজরে তাকিয়েছিল। আর তুমি খুব ভালো করে জানো এলাকাটা বেশি ভালো না, এখানে মেয়েদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়, কিন্তু তুমি সেটা না বুঝে এসব উল্টাপাল্টা পোশাক পরেছো। দেখো, আজকে যদি ঈশান না থাকতো তাহলে হয়তো তোমাকে সমস্যায় পড়তে হতো, আর তুমি সেটা না বুঝেই ওর সাথে মিসবিহেভ করলে। কিন্তু তুমি তো... তুমি এত ভাবো আমি ওর গার্লফ্রেন্ড, এটা তোমার ভুল ধারণা। তোমার ভাবাতে আমার কিছু যায় আসে না। তাহলে যে সেদিন ঈশান তোমাকে জড়িয়ে ধরেছিল? তুমি ভুল ভাবছো। সেদিন ঈশান আমাকে অনেক বড় একটা উপকার করেছিল।
আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছিল, সেদিন তার জন্য রক্ত পাওয়া যাচ্ছিল না। তখন ঈশান জানতে পেরে এসে রক্ত দিয়েছিল, তাই আমি আবেগে ওকে জড়িয়ে ধরেছিলাম। কিন্তু একটা সত্যি কথা কি জানো তো, আমি ওকে বড় ভাইয়ের মতো দেখি, কিন্তু সেদিন তুমি আমাদের ওভাবে দেখে ফেলো আর তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আমি ভাবতেও পারিনি তুমি ঈশানের সাথে এই সামান্য বিষয়ে ব্রেকআপ করে দিবে। আমি ঈশানকে বলেছিলাম তোমাকে বোঝাবো, কিন্তু ও বারণ করেছিল। কেন জানো? কারণ তুমি ওকে প্রায় সন্দেহ করতে। ও কোনো মেয়ে ক্লাসমেটের সাথে কথা বলতে পারতো না, শুধু তোমার জন্য। তাই বলেছিল যে থাকতে চায় না তাকে ও কিছু বোঝাতেও চায় না। আর তুমিও সত্যি সত্যি ওর সাথে ব্রেকআপ করে দিলে। তুমি জানো ব্রেকআপের পর ও কতটা কষ্ট পেয়েছিল? একটা মাস পুরো ডিপ্রেশনে ছিল, কি করতো কোথায় যেত সেটা নিজেও বুঝতো না। আন্টি আঙ্কেল ওর জন্য অনেক কান্নাকাটি করতো, বলেছিল তোমার সাথে কথা বলবে, কিন্তু শুধু তুমি ওকে ভালোবাসো না, শুধু সন্দেহ করো বলে ও বলতে দেয়নি। মিম কোনো কথা বলল না। তখন ঈশানের ফ্রেন্ড চলে গেল। সেদিন বাসায় গিয়ে মিম সারাটা রাত ঈশানের আর ওর ফ্রেন্ডের বলা কথাগুলো ভাবতে লাগলো। মিমের এখন মনে হচ্ছে ও তখন কেন ঈশানের সাথে সবটা না জেনেই ব্রেকআপ করে দিল। আমরা মানুষ দু চোখে যা দেখি সবসময় সেটা সত্যি হয় না, আর হঠাৎ করে চোখে যেটা দেখি সেটার পেছনে হয়তো আরও একটা সত্যি লুকিয়ে থাকে, কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টাও করি না আর জানার চেষ্টাও করি না। তেমনি একটা সত্যি হয়তো মিমের সামনে সেদিন ঘটেছিল। মিমের আজকে বারবার মনে হচ্ছে সেদিন অনেক বড় অন্যায় করেছিল। তাছাড়া ও ভেবেছিল ঈশানের মতো অনেক ছেলেকে পাবে যে কিনা ওকে ভালোবাসবে, কিন্তু না, ঈশান ওর লাইফ থেকে চলে যাবার পর আর কেউই তেমনভাবে ভালোবাসতে পারেনি। ভালোবাসা তো দূরে থাক, মিম কারোর সাথে রিলেশনে জড়াতে পারেনি, কারণ বারবারই শোনার কথা মনে পড়ে। কিন্তু আজীবন ঈশানের ভালোবাসাটা বড্ড বেশি মিস করে যাবে, কিন্তু রাগ আর অভিমান থেকে ঈশানের দূরে রাখার চেষ্টা করে। এভাবে আরও একটা মাস কেটে গেছে। এর মাঝে মিমের সাথে ঈশানের যত জায়গায় দেখা হয়েছে ঈশান ওকে যথাসম্ভব এড়িয়ে চলেছে, যেটা মিম প্রথম কয়েকদিন মানতে পারলেও এখন আর মানতে পারছিল না। তাই ঈশানের সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু ঈশান আর চায় না ওর সাথে দেখা করতে কিংবা কথা বলতে। মিম অনেক রিকোয়েস্ট করার পর তৃষা ঈশানের সাথে ওর মিট করিয়ে দিতে রাজি হয়। তারপর তৃষা আর ওদের কয়েকটা ফ্রেন্ড মিলে নদীর পাড়ে যায়, যেখানে ওরা প্রায় আসতো। এই জায়গাটায় ঈশান আর মিম প্রায় আসতো। ঈশানের সবটা মনে পড়ে যায়। আজকে তোর সাথে এখানে একজন দেখা করতে আসবে। কি বলিস? আমার সাথে আবার কে দেখা করতে আসবে? কে আসবে মানে? অনেকে আছে তোর সাথে দেখা করার জন্য, তুই একটু অপেক্ষা কর, দেখ ঠিক চলে আসবে। কিছুক্ষণ পর মিমও চলে আসে। তারপর ঈশানের সামনে দাঁড়াতেই তৃষা ইশারায় ঈশানকে সামনে তাকাতে বলল। ঈশান মিমকে দেখে অবাক হয়ে যায়, তারপর বলে, কি রে, তুই ওর কথা বলছিলি? এটা আগে বললি না কেন? তাহলে তো আমি এখানে কখনোই আসতাম না। আমি জানি তুই জানলে এখানে আসতি না, ওই জন্য তোকে বলিনি। প্লিজ একটু ওর সাথে কথা বল। অনেক কান্নাকাটি করে আমাকে রাজি করিয়েছে তোকে এখানে আনার জন্য। ও নাকি তোকে কিছু বলতে চায়। বুঝতে পারছি ও আমাকে কি বলতে চায়। ওর বিয়েটা সামনেই, আর আমাকে ওই জন্য এক্স বয় হিসেবে এখন ইনভাইট করতে চাই, তাই তো? ঈশানের কথাতে মিমি অসহায়ভাবে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান ওর পাশ কাটিয়ে আসতে গেলেই মিম ওর একটা হাত ধরে ফেলে আর বলে, একটু কথা বলো আমার সাথে। দেখো, তুমি আমাকে ইগনোর করছো সেটা ঠিক আছে, কিন্তু এত বেশি অবহেলা করো না যার জন্য আমাকে হারিয়ে ফেলো। তুমি আর আমার আছো বা কোথায়? তোমাকে আমি যে নিজের করে পেয়েছি কিংবা তুমি আমার আছো সেটা তো কখনোই মানোনি। আর এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আমিও এসব ভুলে গেছি। এসব কথা বলার জন্য যদি এখানে ডেকে থাকো তাহলে সেটা ভুল করেছো। আমি আর তোমাকে বিশ্বাস করি না। যে কিনা আমাকে সবসময় সন্দেহ করে তাকে আমি আমার লাইফে আর ফিরে পেতে চাই না। তুমি বুঝলে কি করে আমি তোমাকে এইসব কথা বলার জন্য এখানে ডেকেছি আর আমি তোমার লাইফে ব্যাক করতে চাই? কারণ এটা হবারই ছিল। আমি তোমাকে বলেছিলাম না, সত্যিকারের ভালোবাসাটা তুমি কোথাও পাবে না, কারণ আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম। একটা সময় তুমি সেটা বুঝতে পারবে আর সেদিন আফসোস করবে, আমার লাইফে আবার ফিরে আসতে চাইবে। কিন্তু আমি তোমাকে ফিরিয়ে নিব না, কারণ ততদিন আমি তোমার মায়াটা কাটিয়ে উঠতে পেরেছি। তাই আমি আর নতুন করে কিছু ফিরে পেতে চাই না। আমি বুঝতে পারছি তখন আমার এই কথাগুলো এমনভাবে বলা ঠিক হয়নি। আমি তোমাকে সন্দেহ করেছি। এখন আমাকে বলো, তোমার সন্দেহ দূর করার জন্য আমাকে কি করতে হবে?
বললাম তো তোমাকে কিছু করতে হবে না, আর আমি নতুন করে কিছু ফিরে পেতে চাই না। আমি নিজেকে এখন বিশ্বাস করি না, আর সেখানে তোমাকে কিভাবে করব? ছাড়ো ওসব কথা। তোমার জন্য আমার থেকে অনেক ভালো ছেলে অপেক্ষা করছে। আর হ্যাঁ, বলেছিলে না কত ছেলে নাকি তোমার পেছনে পড়ে, তাহলে ওদের সাথে রিলেশন করো। ওদের অনেকটা টাকা পয়সা আছে, তুই যা চাইবে সেটাই করবে। আর আমার সাথে তুমি কখনোই হ্যাপি থাকতে পারবে না, কারণ তো আমি তোমাকে স্বাধীনভাবে চলতে দিব না। তোমার যে কোনো কাজে আমি বারবার বাধা দিব, তাই তুমি আসতে পারো। ঈশানের কথায় মিমের পুরনো সব কথাগুলো মনে পড়ে গেল। তখনই ওর চোখে পানি চলে আসলো। ও কান্না করে দিয়ে ঈশানকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবু, আমি ভুল করেছি। তুমি যা বলবে আমি সেটাই শুনবো। প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমাকে বলো কি করতে হবে, আমি সেটাই করব। ঈশান চুপ করে আছে, কোনো কথা বলছে না, কারণ ও মিমকে তেমন ইগনোর করতে পারে না। ঈশানের বন্ধুগুলো এসে ওকে বোঝাতে লাগলো। তখন তৃষা বলতে লাগলো, দেখ, যেটা হবার সেটা হয়ে গেছে। এখন এই নিয়ে রাগারাগি করে পড়ে থাকলে জীবনে শুধু কষ্টই পাবি। তাছাড়া তুই বলতি একটা সময় মিম ঠিকই তোর কাছে ফিরে আসবে, আর এখনো তুই ওকে ভালোবাসিস। তাহলে ওকে আর একবার সুযোগ দে। আর তুই ওকে মন থেকে ভালোবাসতি, এমন না যে তুই এখন চাস না মিমকে। জানি তুই এখনো ওর জন্য প্রত্যেক রাতে চোখের জল ফেলিস। তাই ওকে একটা সুযোগ দে। হয়তো ও তখন তোকে ভালোবাসতে পারেনি, কিন্তু এখন ঠিকই বাসবে। ঈশান সবার কথাতে আর মিমের কান্নাকাটিতে ওকে ছাড়িয়ে নিল। তারপর ওর চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে লাগলো, যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো আর নিজের করে পেতে চাও, আর আমার সন্দেহটা দূর করতে পারো, তাহলে আমি তোমাকে মেনে নিতে রাজি আছি। তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। তারপরও আমি শুধু তোমাকে চাই। সবটাই তুমি করবে, আমি কিছুই করতে পারবো না। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে তুমি তোমার আব্বু আম্মুকে রাজি করাবে আমাদের বিয়ের জন্য। তারপর ওদের নিয়ে আমাদের বাসায় আসবে, বিয়ের প্রস্তাব দিবে। আমাদের বিয়েটা হবে, তবে আমি তোমাকে মেনে নেব, তার আগে না। কারণ রিলেশনে আমি আর জড়াবো না। আমি বিয়ের বন্ধনে বিশ্বাস করি। বিয়েটা করলে তোমার প্রতি আমার একটু বিশ্বাস হবে, তাছাড়া আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না, কারণ এসব সম্পর্কে আমি আর বিশ্বাসী নই। যেখানে তোমাকে এত ভালোবাসার পরেও তুমি আমাকে বিশ্বাস করনি, সেখানে আমি আর এসব বিশ্বাস করতে পারবো না। ঈশানের কথায় মিম চুপ করে রইল। তখন ঈশান বলল, ছাড়ো, তুমি পারবে না। আমি জানি তুমি আবেগ থেকে এরকম কথা বলছো। বাসায় চলে যাও আর মন দিয়ে ভাবো তুমি ভুল করছো। ঈশান কথাটা বলে চলে আসতে গেলে তখন মিম বলতে লাগলো, আমি তোমার জন্য সব করব। তুমি বলেছো না, আমি তাই করব। একটা সুযোগ দাও আমাকে। আমার যা বলার ছিল বলে দিয়েছি, এখন তুমি পারলে সব ঠিক হবে, না হলে ঠিক হবে না। তো এক সপ্তাহের মধ্যে মিম ওর আব্বু আম্মুকে রাজি করিয়ে ফেলে। কিন্তু ভয়ে ঈশানের বাসায় বিয়ের কথা বলতে আসতে পারছিল না, কারণ ঈশানের আব্বু আম্মু জানে মিমের সাথে ওর সম্পর্ক ছিল। তারপর ওরা যখন জানতে পারে যে সেই মেয়েটা বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় এসেছে, তখন ঈশানের আব্বু আম্মু রেগে যাবে। মিম ভয়ে ওর আব্বু আম্মুকে আসতে বলছিল। তখন ওর আব্বু আম্মু জোর করে আসে। মিমের কান্নাকাটিতে ঈশানের আব্বু আম্মু রাজি হয়। এক সপ্তাহের মধ্যে ওদের বিয়েটা হয়ে যায়। আর এখন ঈশান বাসর ঘরে প্রবেশ করলো। ঈশানের উপস্থিতিতে টের পেয়ে এসে মিম ওর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলেই ঈশান ওকে উঠিয়ে তারপর ওর মাথা থেকে ঘোমটাটা একটু সরিয়ে দিতেই খেয়াল করলো মিম লজ্জায় পুরো লাল হয়ে আছে। তখন ঈশান বলল, কি হলো, এত লজ্জা পাচ্ছ কেন? না মানে আসলে আজকে আমাদের বিয়ের প্রথম রাত, তাই একটু লজ্জা লাগছে। আজ তোমার সব লজ্জা দূর করে দিব। কিন্তু তুমি তো আমার উপর রাগ করে আছো। রাগ করে আমাকে তখন ফিরিয়ে দিতে চাইছিলে। আমার অভ্যাস ছিল সন্দেহ করা, আর সন্দেহ করি তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না। এখন হয়তো বা বাসো, কিন্তু তখন বাসতে না। তাই আমি এমন একটা কথা বলেছিলাম যেন তুমি আমার থেকে হারিয়ে না যাও। আর যাই হয়ে যাক না কেন, একটু রাগ অভিমান হলেও যেন এবার আর ব্রেকআপ করতে না পারো। তাই ওই জন্য আমাকে বিয়েটা করে নিলে, তাই না? সবটাই তো বুঝে গেছো, তাহলে এখন আর দেরি কিসের বলো? ম্যাচটা শুরু করে দেই। কিসের মাছ আর কিসের শুরু করবে তুমি? কি শুরু করব মানে তুমি বুঝতে পারছো না? আজকে আমাদের বাসর রাত, তার উপর যাকে ভালোবাসি তাকে বউ হিসেবে পেয়েছি, তাহলে তার সাথে রোমান্স করব না? যা দুষ্টু, কি সব বাজে কথা বলো। আর একবার এসব কথা বলবে না, আমার কিন্তু লজ্জা লাগে। তাহলে লজ্জাটা ভেঙে দেই, কি বলো? কথাটা বলে ঈশান মিমকে কোলে তুলে নিল। এই যে ভাইয়া আর আপুরা, ঘুমিয়ে পড়ো, আপনাদের আর দেখতে হবে না, বেশি দেখলে চোখ নষ্ট হয়ে যেতে পারে।